তোমাদের আমি চলে আসছি আজকের যে পঠন পাঠনের বিষয় মিউটেশন। সেটা হঠাৎ হঠাৎ করে কোনো একটা জীব আছে তার থেকে যে যখন অপত্য সৃষ্টি হয় তখন তার মাধ্যমে অনেকগুলো পরিবর্তন, এবং সেটা হঠাৎ ক্রমে এক বা একাধিক পরিবর্তন, এবং সেটা পরিবেশগত প্রভাব, এবং সেটা বংশানুক্রমিক চলে যাচ্ছে। এই যে এটা ওই যে হঠাৎ করে ক্রোমোজোমস্থিত তার গঠনগত, তার সংখ্যাগত, তার জিন অবস্থানগত নানা রকম পরিবর্তনটা, এবং সেটা যখন সাডেনলি হয়, হঠাৎক্রমে হয়, এবং তাতে ফিনোটাইপিক যে বৈশিষ্ট্যগুলি সেগুলির পরিবর্তন ঘটে, এটাকেই মিউটেশন বা বাংলায় পরিব্যক্তি বলা হয়। পৃথিবীতে নতুন প্রজাতির আবির্ভাব, যেটা আমাদের অভিব্যক্তি বিষয়ে পঠন পাঠনের বিষয়, ক্রমবিকাশ, যেখানে কি করে নতুন প্রজাতির উদ্ভব হয়েছে, সেখানে আমাদের চ্যাপ্টারটা দুটো ভাগে, একটা সাধারণ ইভলিউশনের ইয়েগুলো প্রমাণ তত্ত্ব একটা চ্যাপ্টারে আলোচনা আছে, আর একটা মেকানিজম অফ ইভলিউশন, মানে অভিব্যক্তি হতে গেলে কি কি ফোর্সগুলো লাগে সেটাই মেকানিজম, কৌশল, অভিব্যক্তির কৌশল। সেই কৌশলটার আলোচনায় এখানে মিউটেশনটা একটাকে বিশেষ কারণ ধরা হয়েছে, এবং হুগো দ্য ভ্রিস মিউটেশনের ওই তত্ত্বটারই একটা প্রবক্তা ছিলেন, যে অভিব্যক্তি হয়েছে তার মূল কারণ উনি মিউটেশন। পরে মডার্ন সিনথেটিক থিওরিতে আবার মিউটেশনকে একটা পয়েন্ট হিসাবে রাখা হয়েছে। তাহলে সেই যে বিষয়টা আমরা আসবো, মিউটেশন জিনিসটা কি জানা গেল না, হঠাৎ পরিবর্তন জীবের ক্রোমোজোমের জিনগত অবস্থানের, ক্রোমোজোমের সংখ্যার, ক্রোমোজোমের গঠনের, যার দ্বারা পরবর্তী অপত্য জীবের নানা রকমের পরিবর্তনগুলো আসতে থাকে, ফিনোটাইপিক পরিবর্তন আসতে থাকে। কারণটা এখানে ক্রোমোজোম ও জিনগত পরিবর্তন। তাহলে মিউটেশনের দুটো ভাগ, মিউটেশন প্রকৃতিগত বা এমনি ভাগ হয়ে অনেক রকম ভাগ করা যেতে পারে, মানে প্রাকৃতিক আর কৃত্রিম, এটাও একটা মিউটেশনের ভাগ। আপনা আপনি হয়ে গেল, মনুষ্য হস্তক্ষেপ ছাড়াই মিউটেশন হয়ে গেল, প্রকৃতিতে নানা রকমের প্রকৃতিগত পরিবর্তনের সাহায্যে, বিশেষ করে উদ্ভিদ জগতে মিউটেশন ঘটে থাকে। টেম্পারেচার, কুয়াশা, এইসব যে বিষয়, এইগুলো আমাদের অনেক সময় মিউটেশন পরিবেশগত কারণে ঘটিয়ে দেয়, দ্যাট ইজ প্রাকৃতিক, নেচার। আর মানুষ যদি এক্স রে, ইউভি রে, নাইট্রাস অ্যাসিড, ওনার রাসায়নিক বা ওই রশ্মি, 5-ব্রোমো ইউরাসিল, এই জাতীয় যৌগ, এইগুলো দিয়ে ঘটিয়ে দেন মিউটেশন, তাহলে সেটা হয় কৃত্রিম। ওটা ওইটুকু উদাহরণে রইল। আসলে মিউটেশন আমরা দুভাগে ভাগ করেছি। প্রথমে দেখো এ বি দিয়েছি, দৃশ্যমান আর অদৃশ্য, ভিজিবল আর ইনভিজিবল, সে দেখা যায় না। তা এই দৃশ্যমান মানে হলো যে কোনো রকম যন্ত্রানুষঙ্গ ব্যবহার করে ক্রোমোজোমের সংখ্যা এবং গঠন যদি পরিবর্তন হয় সেটাকে দেখা যেতে পারে, তাই এটাকে দৃশ্যমান বলা হয়েছে, ভিজিবল। এই ভিজিবলটা ক্রোমোজোমের সংখ্যাগত আর দুটো হতে পারে, গঠনগত। অর্থাৎ ক্রোমোজোম একটা প্রজাতির একটা ফিক্সড থাকে, সেটা সংখ্যায় বেশি বা কমে গেল, সেইটা হয় সংখ্যাগত। এই দ্বিতীয়টা ক্রোমোজোমের গঠন, যা আছে ক্রোমোজোমের বাহুর দৈর্ঘ্য, তাতে যে জেনেটিক বিন্যাস, সেইগুলো হঠাৎ করে কমে যাওয়া বা বেশি হয়ে যাওয়া, গঠনটা দীর্ঘায়িত হয়ে যাওয়া, কোনো খণ্ড পেয়ে যাওয়া বা খণ্ড বিযুক্ত হওয়া, বা জিনের নানা রকম সংখ্যাগত অবস্থানগত পরিবর্তন, গঠনগত, জিনের বলেছি, ক্রোমোজোমের না। তাহলে সেইটার ক্রোমোজোমের সংখ্যা নয়, একটাই ক্রোমোজোমের, তার জেনেটিক অবস্থান, জেনেটিক সংখ্যা, জেনেটিক বিন্যাস পাল্টে গেলে সেটা হয় গঠনগত। তাহলে ক্রোমোজোমের সংখ্যাগত একটা পরিবর্তন, এটা ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন। দুটোরই ডিটেলসে আসবো। ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন, যেটাকে পলিপ্লয়েডি বলা হয়, আর অ্যানিউপ্লয়েডি বলা হয়। পলিপ্লয়েডি মানে আমরা জীবজগতে যদি লক্ষ্য করি, পলিপ্লয়েডি শব্দটা একটু লক্ষ্য করো, পলিপ্লয়েডি। এই পলিপ্লয়েডি মানে হলো জীবজগতে স্বাভাবিক যে কোনো প্রজাতির জীবের মধ্যে দুরকম সেটে ক্রোমোজোমটা স্বাভাবিক পাওয়া যায়। হ্যাপ্লয়েড সেট, উচ্চতর জীবের ক্ষেত্রে সেটাই হয় জননকোষের সেট। অর্থাৎ আমাদের মানুষের বেলায় গ্যামেট যদি শুক্রাণু ডিম্বাণুকে ধরি, তোমরা এটা অলরেডি জানো যে শুক্রাণুতে হ্যাপ্লয়েড সেটে ক্রোমোজোম থাকে, ডিম্বাণুতে হ্যাপ্লয়েড সেটে ক্রোমোজোম থাকে n সংখ্যক, এবং মানুষ হলে সেটা তার সংখ্যা মানটা হলো 23। আর আমাদের দেহকোষ যেগুলো যত আছে লক্ষ কোটি কোটি, সবই তো প্রায় দেহকোষ, সেখানে ডিপ্লয়েড সেট অর্থাৎ 2n = 46। তাহলে এটাকে সাধারণ ধরা হয়, অর্থাৎ জীবজগতের একটা প্রজাতির। এবার অন্যান্য জীবের আবার n to n এর মান নির্দিষ্ট তো আর সব প্রজাতির এক নয়, যেটা যেমন, কিন্তু এটা স্বাভাবিক।
এন বা টু এন। আবার একটা দেখো যে সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদ যাদের ফুল ফুটে এবং যারা গুপ্তবীজী, তাদের ক্ষেত্রে যখন শস্যকোষ তৈরি হয়, সেটা তোমরা ক্লাস 10 থেকে দেখে আসছো, যে শস্যকোষ তৈরি হয় তখন তার ক্রোমোজোম সংখ্যা স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যায় ট্রিপ্লয়েড, তবে ওই কোষটা ট্রিপ্লয়েড। কিন্তু সমস্ত দেহকোষের ক্রোমোজোম সংখ্যা যখন এনের গুণিতকে বৃদ্ধি পায়, তাহলে এনের গুণিতকে বৃদ্ধি পেলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডটাকে ছেড়ে দিচ্ছি, স্বাভাবিক দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হয়, তাহলে তার এনের গুণিতকে বৃদ্ধি পাওয়াটা পলিপ্লয়েডি নামে, ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তনেরই একটা নাম পলিপ্লয়েডি। পলি মানে বহু, এখানে সেট অফ ক্রোমোজোমের গুণিতকে পরিবর্তন। তাহলে সেইগুলো কি হতে পারে না 3n 4n 5n 6n অ্যান্ড সো অন। তাহলে ট্রিপ্লয়েড 3n হলে ট্রিপ্লয়েড, আর 3n স্বাভাবিক কোথায় একটু আগে আলোচনা করেছি, 3n স্বাভাবিক হয় সপুষ্পক গুপ্ত, ওটা পলিপ্লয়েডের উদাহরণ নয়। কিন্তু যদি দেহকোষের সমস্ত পাতা কাণ্ড মূল ফুল ফল তাদের যে বীজ তাদের যে কোষগুলো আছে শস্য বাদে, সপুষ্পক গুপ্তবীজীর শস্য বাদে বাকি সব কোষগুলো যদি 3n পাওয়া যায় তাহলে সেটা পলিপ্লয়েডি, তার গুণমান তখন পাল্টে যায়, এই কেসটাকে পলিপ্লয়েডি বলে। হঠাৎ পরিবর্তন হলো, দেখা গেল যে এমনভাবে অপত্য জীবটা জন্মেছে যার দেহের সমস্ত কোষের ক্রোমোজোম সংখ্যাগুলো 3n সেটে আছে, তার যদি 2n 24 হয় তাহলে 3n 36 হয়, 36টা করে ক্রোমোজোম, কিন্তু জনিত্রীর বিচার করলে স্বাভাবিকগুলো সব 24 করে পাবো। কিন্তু এমন একটা অপত্য জন্মেছে যার 3n, তেমনি 4n হতে পারে, 48 হয়ে যেতে পারে, যদি ওই উদাহরণটাকে সংখ্যাটাকেই নিই। এটাকে বলা হয় টেট্রাপ্লয়েড। 5n হলে পেন্টাপ্লয়েড, 5n হলে পেন্টাপ্লয়েড, 3n 4n 5n এইগুলো করা আছে, 3n 4n 5n হেক্সাপ্লয়েড, এইরকম পলিপ্লয়েড ব্যাপারটা। এবং তখন তার যে বৈশিষ্ট্যটা জীবটার ফুল ফল ধারণ, তার আকার আকৃতি গুণমান সব পাল্টে যাবে সংখ্যাগত পরিবর্তনের সাহায্যে। ফিনোটাইপ এবং বিভিন্ন রকমের যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এই ঘটনাটা হলো পলিপ্লয়েড। পলিপ্লয়েডির সম্পূর্ণ মানে হলো যে ক্রোমোজোমটা প্রজাতির মধ্যে দেহ এবং অন্যান্য দেহের যে অংশের ক্রোমোজোম সেট গণনা করলে তাহলে এনের গুণিতকে বৃদ্ধি পেয়ে গেছে, স্বাভাবিক n টু n 3n 4n 5n 6n হয়ে যেতে পারে নানা রকম ভাবে, ওই প্রাকৃতিক নানা রকম ভাবে বা কৃত্রিম করাতে গেলে কৃত্রিম ভাবে। তাহলে এখানে ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, পেন্টাপ্লয়েড, হেক্সাপ্লয়েড এইরকম নাম দেওয়া হয়, 3n 4n 5n এগুলোকে পলিপ্লয়েডি। এবারে দ্বিতীয় টাইপটা, ক্রোমোজোমের সংখ্যাগতর এই দ্বিতীয় টাইপটা, এটার নাম অ্যানিউপ্লয়েডি। এখানে এনের গুণিতকে পরিবর্তনটা আসছে না, এটা প্রাণী জগত মানুষের ক্ষেত্রেও হয়। তোমরা যখন বংশগতির ওই আগেই ক্রোমোজোমের যেটা পড়ছো, ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন, ওই যে বিভিন্ন রকমের সিনড্রোম, ডাউন সিনড্রোম, তারপরে ক্লাইনফিল্টার সিনড্রোম, এইসব এডওয়ার্ড সিনড্রোম, অনেক রকম সিনড্রোম আছে, লিস্ট অফ সিনড্রোমস পাবে বই, সেইগুলো কিন্তু এনের গুণিতকে পরিবর্তন নয়। মানুষের উদাহরণ দিচ্ছি, সেখানে স্বাভাবিক দেহকোষের ক্রোমোজোম যেটা 2n হয় তার সঙ্গে 1 বা 2 ইত্যাদি যোগ হয়ে যায়, 1 বা 2 যোগ হয়েছে, এনের গুণিতকে নয়, এনের গুণিতকে হলে পলিপ্লয়েডি হয়ে যাবে। তাহলে স্বাভাবিক 2n মান যেটা দেহকোষের ক্রোমোজোম সংখ্যা, তার সাথে 1 বা 2 যোগ অথবা বিয়োগ হয়ে যে অপত্য তৈরি হয় এবং তার ক্রোমোজোম সংখ্যাটা তাহলে স্বাভাবিক যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে সেই ধ্রুবক থাকছে না, মিউটেশন একটা এক্সেপশনাল কেস। তাহলে সেই ধ্রুবকটাকে পরিবর্তন করছে মানের সংখ্যাগত পরিবর্তন। সংখ্যাগত পরিবর্তন মনে করো মানুষের একটা ক্রোমোজোম বৃদ্ধি পেয়েছে, তাহলে মানুষের 46-এর জায়গায় সেই জীবটির, অপত্য জীবটির, মানুষ প্রজাতির দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 46, এটা স্বাভাবিক ন্যাচারাল সবারই প্রায় আছে। কিন্তু যদি তার 47 হয় তার মানে এক্সেপশনাল কেস। কারণ সেই ক্ষেত্রে ওই যে 2n ক্রোমোজোম 46 তার সঙ্গে 1 যোগ হয়েছে, 1 বিয়োগও হতে পারে, তখন তার ক্রোমোজোম সংখ্যা 45 হয়ে যাবে। যদি এই কেসটাকে স্বাভাবিক দেহকোষের সঙ্গে 1 বা একাধিক ক্রোমোজোম যুক্ত হওয়া বা বিযুক্ত হওয়া, এটাকে বলা হয় অ্যানিউপ্লয়েডি। এনের গুণিতকে নয়, এনের গুণিতকে হলে পলিপ্লয়েডি, দুটোই কিন্তু সংখ্যাগত পরিবর্তন। এবারে এই অ্যানিউপ্লয়েডির যদি বৃদ্ধি পায় 2n এর সঙ্গে 1 2 যোগ হয়ে যায় তাহলে সেটাকে হাইপারপ্লয়েডি, আর যদি কমে যায় তাহলে হাইপো। হাইপো মানে কম আর হাইপার মানে অধিক,
এই হাইপারপ্লয়েডিটা কেমন হয়? এবার 2n+1 অর্থাৎ 2n তার স্বাভাবিক আছে, একটা যোগ হয়েছে। এবারে তোমরা দেখো যে ক্রোমোজোমের যে সেট বিন্যাস, সেই সেট বিন্যাসে স্বাভাবিকভাবে ডিপ্লয়েড সেটে থাকে। এই 2n মানে দুটো দুটো ক্রোমোজোম, সমস্ত ক্রোমোজোমগুলো যুগলবদ্ধ হয়ে আছে। এবারে যে একটা বেশি হলো, সেই বেশি হওয়াটা কোনো একটা যুগল সেটের সঙ্গে বসতে হবে তাকে। তখন সেই যুগল সেটটা বাকি সবগুলো মানুষেরই, ধরো 2n+1 একটা বেশি হয়েছে, তাহলে 22টা যুগলে থাকছে, 23টা যুগল থাকে, 46টা ক্রোমোজোম। 22টা দুইয়ে দুইয়ে থাকছে, 22 × 2 = 44, 44। আর ওই যে একটা এলো, সেটা কোনো একটা সেটের সঙ্গে বসবেই। সেই সেটটায় কত হয়ে গেল না ট্রিপল হয়ে গেল, তাহলে ওটা ট্রাইজমি, ঘটনাটাকে বলা হয় ট্রাইজমি। ওখানে ডবলের জায়গায় ট্রিপল হয়ে গেল। তাহলে 2n তার সংখ্যামান কেমন করে সূচিত করা হয়, কেমন করে লেখা হয় না 2n+1, এটাকে হাইপারপ্লয়েডির ট্রাইজমি বলা হয়। ওই যে ট্রাইজমি 21, মানুষের ক্রোমোজমি অস্বাভাবিকতায় 21তম ক্রোমোজমে ট্রাইজমি হয়ে যায়, মানে একটা বেড়ে যায়, তাকে সূচনা করতে হবে এটা 2n+1। যদি 2n+2 হয়, এই 2n+2টা দুভাবে হতে পারে। 2n+2 টেট্রাজমি হতে পারে, দুটো বৃদ্ধি পেয়েছে, সেই দুটোই কোনো একটা যুগলে 22টা যুগলে আছে, আর একটা যুগলে 4 হয়ে গেছে, দুটোই বসেছে একটা যুগলের সাথে, তখন লেখা হয় 2n+2। তার মানে ওটাকে বলে টেট্রাজমি, অর্থাৎ 44টা ক্রোমোজোম, মানুষের দিয়ে উদাহরণ দিচ্ছি, 22টা যুগলেই আছে আর একটা 4 হয়ে গেছে, মানে দুটো যুগল ছিল, আরো দুটো আউটারের যে এসেছে এক্সট্রা হয়ে গেছে, সেই দুটো একই সেটে বসে গেছে, তাহলে 2 এর জায়গায় সংখ্যাটা 4 হলো, এটাকে বলা হয় টেট্রাজমি। আর যে এই টেট্রাজমিটার ব্যাখ্যাটা একটু অন্যরকম হয়ে যাবে, দুটাই বৃদ্ধি পেয়েছে। এখানে ক্রোমোজোম সংখ্যা মানুষের হয়ে গেলে 48 হয়ে যাচ্ছে, 2n+2, 2n+1 47, আর এই দুটো বৃদ্ধি পেয়েছে, কিন্তু দুটো যুগলে ভাগ হয়ে হয়ে বসেছে, সেটাকে বলে ডবল ট্রাইজমি। একটা বসলে 47, দুটো বসলে 48, কিন্তু দুটো বসাটা আগেরটায় দেখো 21 যুগলে বসেছে, আর পরেরটায় কেমন সংখ্যাটা লেখা হয়েছে 2n+1+1 ভাগ করে, আলটিমেট রেজাল্টটা তো 2n+2, কিন্তু তার লিখিত রূপটা হচ্ছে +1+1, এখানে +2 লেখা আছে। তাহলে ওটার এটা 48, এটা 48, কিন্তু ব্যাখ্যাটা এটা টেট্রাজমি হবে ক্রোমোজোমের, আর এটা ডবল ট্রাইজমি হবে। এবারে হাইপোপ্লয়েডির দিকে চলে আসছে, কমে যাচ্ছে। মনে করো ডবল সেটে যে ক্রোমোজোম 2n আছে তা -1 হয়ে গেল, অর্থাৎ ওই 22টা যদি মানুষের দিয়ে উদাহরণ দিই, তাহলে মানুষের 22 দুগুণে 44 রইল, আর একটা যুগল 1 হয়ে গেছে, একটা তো কমে গেছে। তাহলে 45 ক্রোমোজোম সংখ্যা হলো, তার লিখিত রূপ হলো 2n-1, আর তাকে বলা হবে মনোজমি, অর্থাৎ সব যুগলে আছে ক্রোমোজোম, কিন্তু একটা সিঙ্গেল হয়ে গেছে, মনো হয়ে গেছে, একক হয়ে গেছে। তেমনি 2n-2, এই -2টাকে দুভাবে লিখতে পারি, শুধু -2 লিখে দিলাম, একটা যুগল চলেই গেছে, একটা যুগল নেই। 22টা মানুষের ক্ষেত্রে যদি উদাহরণ দিই, 22 দুগুণে 44 আছে, আর একটা যুগল নেই, তাহলে সেটা শূন্য হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, নালী জমি বলা হয়। আর ওই নালী জমিটার সংখ্যাটা মানুষ দিয়ে ধরলে 2n-2 = 44, আর এটাও 44, 2n-1, লিখিত রূপটা দুরকম। এইটাকে ডবল মনোজমি, অর্থাৎ যে দুটো চলে গেল সেইগুলো একটা যুগলের থেকে একটা গেল, আর একটা যুগলের থেকে, তাহলে 21 দুগুণে 42 হবে, আর 1 হবে, তাহলে 44, আর এটা হলো 22 দুগুণে 44, একটা 0 হয়ে গেছে। এই অঙ্কের একটু হেরফের, তাহলে কথাটা তখন ডবল মনোজমি, অর্থাৎ 21টা যুগলে আছে, আর একটা সিঙ্গেল আছে, আর একটা সিঙ্গেল আছে, তাহলে কত হলো 23টা যুগল ছিল, 21টা যুগলে আছে, আর দুটো সিঙ্গেলে আছে, তার জন্য কথাটা হলো ডবল মনোজমি। এইটা সবেই কমার ব্যাপার, হাইপোপ্লয়েডি, আর এইটা হাইপারপ্লয়েডি, দুটোই অ্যানুপ্লয়েডির কেস। এইবারে দেখো ক্রোমোজোমের গঠনগত কোনো জটিলতা নেই বিষয়টা, কিন্তু একটু মনোসংযোগ সহকারে শুনে গেলে ব্যাপারটা সবটাই মনে হয়ে যাবে। ক্রোমোজোমের গঠনগত, এই দিকে একটু আসছে, এইদিকে ক্রোমোজোমের গঠনগত। ক্রোমোজোমের গঠনগত মানে হচ্ছে যে একটা ক্রোমোজোম, তার খণ্ডাংশ চলে গেল, কোথায় গেল তা জানার দরকার নেই, কি খণ্ডাংশের আবার জিনগুলোর বেড়ে গেল, বৃদ্ধি পেয়ে গেল, এরকম নানা রকম এদিক ওদিক হয়ে গেল, এটার সঙ্গে ওটার, ওটার সঙ্গে এটার হয়ে গেল, এইটা হচ্ছে ক্রোমোজোমের গঠনগত। এখানে সংখ্যার কোনো হেরফের ক্রোমোজোমের নেই, কিন্তু ক্রোমোজোমও স্থিত, জিনগুলির
অবস্থান, জিনগুলির সংখ্যাগত, জিনগুলির সব বিন্যাসগত, এই সব পরিবর্তনের বিষয়টিকে বলা হয় ক্রোমোজোমের গঠনগত। সংখ্যা একই থাকছে। তাহলে ডুপ্লিকেশন, এটার প্রথমটা দেওয়া আছে ডুপ্লিকেশন। এই ডুপ্লিকেশনে দেখো দুটি ছবি আঁকা আছে ক্রোমোজোমের, একটা তার স্বাভাবিক রূপটা আর তার নিচে পরিবর্তনের সাহায্যে কি হয়েছে নিচেরটা। ডুপ্লিকেশন মানে একটা ক্রোমোজোমের যে যে জিন আছে, কি কি জিন নাম দিয়েছি দেখো, এ বি সি ডি বাঁ দিকে, ই এফ জি এইচ ডান দিকে। এ বি সি ডি এটা জেনেটিক বিন্যাস, এ জিন বি জিন এটা কাল্পনিক নাম দেওয়া হয়েছে, তুমি এক্স ওয়াই জেডও দিতে পারো। এ বি সি ডি আর ই এফ জি এইচ এটা সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমটার, আর এটার বাঁ দিকে যে জিন নাম দিয়েছে এবিসিডি ডান দিকে, এটা স্বাভাবিক আছে। কিন্তু দেখা গেল তীর চিহ্ন দিয়ে নিচেরটাই আর কি পরিবর্তন হয়েছে, এ এ এই লেখাটাই দেখো, এ এ আর এটা ই এফ জি এইচ এইচ, এ এ আর এই এটা ডবল এ করেছি, মানে এখানে এ আর একটা তার ডুপ্লিকেশন হয়েছে, ডবল এ হয়ে গেছে। আর এইচটারও ডবল এ, দুটো জায়গায় দেখানো হয়েছে, এ আর এইচ, এটা ডুপ্লিকেশন বলে। অর্থাৎ ছিল ক্রোমোজোমটা এ বি সি ডি, সে হয়ে গেল এ এ বি সি ডি ই এফ জি এইচ এইচ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এটা আমাদের ভাষায় পরিভাষায় ডুপ্লিকেশন এটাকে বলে। ডিলিশন মানে ছাঁটাই, চলে গেল, কোথাকে যাচ্ছে কে নিচ্ছে দাম জানার দরকার নেই। ক্রোমোজোমটা একটাই ক্রোমোজোম, যেটা ওইটাই নাম দিচ্ছে এবিসিডি ইএফ জিএইচ, সেন্ট্রোমিয়ারের দুদিকে দুটো অবস্থান, এবং এই এবিসিডি ইএফ জিএইচ এর যে অবস্থানটা আছে দেখো, এ বি ছেঁটে দিয়েছে, চলে গেছে, নাই, তার পরিবর্তন। এই ক্রোমোজোম ছিল এবিসিডি আর ডান দিকে ছিল ইএফ জিএইচ, নিচে তীর দিয়ে যেটার পরিবর্তিত রূপ সেটা আসলো সিডি, এ বি নেই, আর ইএফ জি এইচ এই দিকটা ছাঁটাইটা দেখানো নেই, ইএফ জি এইচই রেখেছি, একদিকে ছাঁটাই আছে। তুমি যদি এইচটাকে তুলে দাও দিতে পারো, দুদিকেই ছাঁটাই হয়েছে। ক্রোমোজোমের বাহুর ছাঁটাই হয়েছে, আমি দেখিয়েছি একদিকে এ বিটা নেই, এই যে খণ্ডাংশটা কমিয়ে দিয়েছি দৈর্ঘ্যে, এইদিকে ইএফ জি তেমন আছে তেমনই আছে, কিন্তু এ বিটা তো নাই, তার মানে তো পরিবর্তন হয়ে গেছে। ক্রোমোজোমটা এখন জিন বিন্যাস কেমন হলো, সিডি ইএফ জিএইচ, ছিল কেমন এবিসিডি ইএফ জিএইচ, তাহলে এটাকে বলে ডিলিশন, বাংলায় ছাঁটাই। ইনভার্সন মানে 180 ডিগ্রি নিজস্ব ক্রোমোজোমস্থিত জিনটা 180 ডিগ্রি ঘুরে গিয়ে অবস্থান পরিবর্তন করা। এই অবস্থান পরিবর্তন করে জেনেটিক বিন্যাসটা পরিবর্তিত হয়ে যাওয়া, যা ছিল বিন্যাস জিনটা রইলো ঠিকই আছে, যে জিনটা রইলো কিন্তু অবস্থানগত পরিবর্তন করে দিয়েছে, এই একই অবস্থানে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে, দিয়ে তার অবস্থানটা পাল্টে যাচ্ছে, এইটাকে বলে ইনভার্সন। এই ইনভার্সনটা দুরকম হয়, একটা প্যারাসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ারটাকে কেন্দ্র করে ঘূর্ণনটা হচ্ছে না, সেন্ট্রোমিয়ারের যেদিকে বাহুর এইদিকে একটা বাহু দেখানো হয়েছে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ, ওই প্যারাসেন্ট্রিক হলে কেমন হচ্ছে দেখো, এই এ বি স্থানে বি আর এ লিখেছি, তাহলে এ স্থানটায় বি এলো আর বি এর স্থানটায় এ গেল, তাহলে এবারে ই এফ জি এইচ, জি এর স্থানে এইচ এসেছে, এইচ এর স্থানে জি গেছে, লেখাটা পড়লেই বুঝতে পারবে। তাহলে এইটাকে বলে প্যারাসেন্ট্রিক, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের ডাইনে বাঁয়ে পরিবর্তনটা এসেছে, সেন্ট্রোমিয়ারের কে কেন্দ্র করে হয়নি, সেন্ট্রোমিয়ারকে দেখো কেন্দ্র করে এটা হয়েছে, সেন্ট্রোমিয়ারকে ওভারল্যাপ করেছে, এ বি সি ডি ই এফ জি এইচ, সেন্ট্রোমিয়ারের ডান দিকে ছিল ডি ই এফ জি এইচ আর বাঁ দিকে ছিল ডি, তাহলে ডি গেল সেন্ট্রোমিয়ারের ডান দিকে আর ই এলো তার পরিবর্তে বাঁ দিকে, এইটাকে পেরিসেন্ট্রিক বলে। তাহলে ইনভার্সন দুরকম হতে পারে, খুব সহজ, ইজি, পেরিসেন্ট্রিক আর প্যারাসেন্ট্রিক। ক্রোমোজোমের বাহুর একটা প্রান্তে সেন্ট্রোমিয়ারের বাঁ দিকের বিন্যাসেই রইলো, ডান দিকের বিন্যাসেই রইলো, কিন্তু সঠিকটা রইলো না, এর জায়গায় বি, বি এর জায়গায় এ, এইচ এর জায়গায় জি, জি এর জায়গায় এইচ চলে এসেছে। আবার এইটার দেখো ডি আর ই, সেন্ট্রোমিয়ারের ডাইনে বাঁয়ে ডি আর ই পরিবর্তনটা হয়েছে ওই স্থানে, ডি ছিল বাঁ দিকে এলো ডান দিকে, ই ছিল ডান দিকে সে এসেছে বাঁ দিকে, তার জন্য নিচের পরিবর্তিত রূপটা লেখা হয়েছে এবিসিই আর ডি এফ জি এইচ। এই ঘটনাটা তাহলে গেল ইনভার্সন। পরের ঘটনাটা ট্রান্সলোকেশন, স্থানান্তর। এই স্থানান্তরটা কেমন না, সিম্পল, একটা হচ্ছে সরল স্থানান্তর, মানে এখানে দুটি অসমসমস্ত ক্রোমোজোমের ঘটনা উদাহরণে এসেছে, কিন্তু এতক্ষণ এই যে তিনটা দিয়েছি তিনটাই
একটা ক্রোমোজোমেরই কি অবস্থার পরিবর্তন ঘটছে। এখানে একটা ক্রোমোজোম তো রয়েছে, সেটার নাম আমি কাল্পনিক ABCD EFGH রেখেছি। ABCD এই ক্রোমোজোমটা আছে, জেনেটিক বিন্যাস ABCD EFGH। আর একটা অসম সংস্থ, সেখানে ABCD EFGH জিন রাখা চলবে না, তুমি যে কোনো নাম নিতে পারবে। ABCD EFGH যদি লেখো প্রথমেরটা, তাহলে দ্বিতীয়টা আলাদা অসম সংস্থ, মানে এই জিনের জায়গায় এটা আছে অসম সংস্থা PQRS আর TUVZ। তাহলে একটা দুটো সমসংস্থ ক্রোমোজোম আঁকা আছে যার জেনেটিক বিন্যাস ABCD EFGH, আর একটা হলো PQRS TUVZ। এইটা সমসংস্থ ক্রোমোজোম হওয়া চলছে না। এরপরে ABCD দেখো সিম্পল কাকে বলে, একটা প্রান্ত ভাগ থেকে ABCD EFGH এর প্রান্তটা A আর এটার এই জিন আছে। তাহলে এ জিনের খণ্ডাংশটা চলে গেল এই অসম সমস্ত ক্রোমোজোমে, পি এর মাথায় বসে গেল, একটা প্রান্ত দেশে ক্রোমোজোমের বাহুর প্রান্ত দেশে স্থানান্তর হচ্ছে। এ জিনের অংশটা খণ্ডাংশটা PQRS এর আগে বসেছে, তাহলে PQRS পরিবর্তন হয়ে গেল, তার জেনেটিক বিন্যাস পাল্টে গেল, সে APQRS হয়ে গেল। এখানে পাল্টাই তো মূল লক্ষ্য, কি করে পরিবর্তন আসছে। আর এইচটা চলে গেল TUVZ এর মাথায়, TUVZH হয়ে গেছে। এইটাকে সিম্পল বলে। আবার ABCD দুটোরই পরিবর্তন হবে, তাহলে ABCDর A হারিয়ে গেছে, তার মানে সে রইল BCD, এইচও চলে গেছে, তাহলে EFG রইল। তাহলে এই ক্রোমোজোমটারও পরিবর্তন হলো আর এই ক্রোমোজোমটারও পরিবর্তন হলো, দুটি অসম সমস্ত ক্রোমোজোম। এইটাকে সিম্পল বলে। প্রান্ত দেশ থেকে আরো একটি অসম সমস্ত ক্রোমোজোমের প্রান্ত দেশে জেনেটিক খণ্ডাংশ ঢুকে যাওয়া, শিফট বা ইন্টারক্যালারি বলা হয় এটাকে। ABCD EFGH PQRS ও একই নাম রেখেছি, দুটো অসম সমস্ত ক্রোমোজোম। এটা শিফট বা ইন্টারক্যালারি হবে মাঝ অংশ থেকে দ্বিতীয় অসম সমস্ত ক্রোমোজোমের মাঝে গিয়ে যদি ঢুকে যায়, প্রান্তয় নয়। যেমন করো ABCD PQRS, দেখো আমি কিরকম বসিয়েছি, দেখো দৈর্ঘ্যটা বেড়ে গেছে এই ক্রোমোজোমটার। ABCD PQRS থাকে তো, PQR এর মাঝে BC ঢুকে গেছে, এই BC ABCDর BC PQRS না লিখে এখানে 6টা লেটার লিখেছি PQR BC। BC ওই ক্রোমোজোমটার থেকে চলে এসেছে PQRS ক্রোমোজোমটা মাঝে ঢুকে গেছে। তেমনি এই দিকটা দেখো TF TUVZ ছিল, F ঢুকে গেছে মাঝে। স্বভাবতই আগের ক্রোমোজোমটা BC হারিয়ে তার বাঁ দিকে রইল কেবলমাত্র AD, পরিবর্তন হলো। আবার এই F কে হারিয়ে EGH রইল, তাহলে দুটোরই পরিবর্তন হলো। এই ব্যবস্থাটাকে বলে শিফট বা মাঝখানের খণ্ডাংশ বা জিনের জেনেটিক অংশ সে চলে যাচ্ছে একটা অন্য অসম সমস্ত ক্রোমোজোমে, আর ওটা আগেরটাই গেছিল প্রান্তদেশ থেকে। তাহলে প্রান্তদেশ থেকে গেলে সিম্পল, মাঝখান থেকে গেলে শিফট বা ইন্টারক্যালারি। আর যদি বিনিময় হয়, এই ওকে দিল কতকটা খণ্ড, ও সেই সেম খণ্ডাংশ দৈর্ঘ্যের পেয়ে যায়, তাকে বলে রেসিপ্রোকাল। বিনিময়, অনেকটা নামটা হচ্ছে এখানে বিনিময়। এই দেখো ABCD EFGH আছে, এবারে নিচেরটা PQI সেম নাম রেখেছি PQRS TUVZ। এবারে রেসিপ্রোকাল কোথায় হয়েছে দেখো ABRD, তার মানে কি দাঁড়িয়েছে, AB ক্রোমোজোমটা ABCD ছিল, সেখানে C এর জায়গায় ঢুকে গেল R। ABCD ছিল, C এর জায়গায় R ঢুকেছে, দ্বিতীয় অসম সমস্ত ক্রোমোজোমের Rটা চলে গেছে ABD এর মাঝে C এর স্থানে। তাহলে Cটা তারপরের ক্রোমোজোমে চলে এসেছে PQCS। তাহলে RA আর CA সেম পজিশনের বিনিময় হয়েছে, Rটা চলে গেছে ABCD এর মাঝে C এর স্থানে, আর Cটা চলে গেছে PQRS এর R স্থানে, দিয়ে এর পরিবর্তনটা হচ্ছে PQCS। এই PQCS এদিকটা যেমন হলো, বাঁ দিকটা, ডান দিকটা দেখো দেখিয়েছি দুদিকেই, একদিকে দেখালেও তোমার উদাহরণে হয়ে যাবে, কিন্তু আমার এই ছবিতে দুদিকেই দেখানো আছে। EFGH দেখো এই দিকে মানে EFGH ছিল, তার জায়গায় E এর পরে FGH এর স্থানটা U লেখা আছে, তাহলে দ্বিতীয় স্থানটা U লেখা আছে, আর ইউটা এই দ্বিতীয় ক্রোমোজোমটার F এর স্থানে বসেছে, আর Fটা চলে গেছে U স্থানে, তাহলে TUVZ ছিল, সেখানে এলো TFVZ। এই হলো রেসিপ্রোকাল, মানে বিনিময়, যে স্থানটার সমান খণ্ডাংশ একটা ক্রোমোজোম আরেকটাকে দিল, আর তার বিনিময়ে সে আরেকটা খণ্ডাংশ পেয়ে গেল। এটা গেল পুরোটা ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন, ডুপ্লিকেশন, ডিলিশন, ইনভার্সন, ট্রান্সলোকেশনের সিম্পল, শিফট, রেসিপ্রোকাল। এই গেল
গঠনগত, এবং সেই গঠনগত দৃশ্যমান। দৃশ্যমানের এই দুটো, সংখ্যাটা আর গঠনটা দুটোই দৃশ্যমানে রেখেছিলাম, ভিজিবল। আর এই যেটা অদৃশ্য রেখেছি, দেখা যায় না স্বাভাবিকভাবে, সেটাকে জিন মিউটেশন এবং পয়েন্ট মিউটেশনে ভাগ করা হয়েছে। জিন মিউটেশন, পয়েন্ট মিউটেশন। যে জিন মানে কি? জিন মানে একটা ডিএনএর খণ্ডাংশ, আর খণ্ডাংশ মানে কি? নিউক্লিওটাইড বেশ সজ্জা কিছু সংখ্যক। তোমরা এর আগে পড়েছি, জিন নিয়ে অনেকগুলো ক্লাস হয়েছে, তোমরাও অভিজ্ঞতা অর্জন করেছো। তাহলে জিন হলো ডিএনএর একটা খণ্ডাংশ, এমন একটা খণ্ডাংশ যে একটা পলিপেপটাইডকে তৈরি করার নির্দেশ দিতে পারে এমআরএনএর গায়ে। ডিএনএর সেই খণ্ডটুকুই জিন নামে পরিচিত, ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড। তাহলে এই জিনটার মিউটেশন অদৃশ্য হতে গেলে জিনগত মিউটেশন, পয়েন্ট মিউটেশন, আরো ক্ষুদ্র স্তরে, সেটাকে পয়েন্ট। আর যদি জিন হয় তাহলে মনে করো আমি শুধু সজ্জাটা লিখে রেখেছি এ টি সি জি টি এ, এটা কাল্পনিক সজ্জাক্রম, তুমি 10টা দিয়ে দিতে পারো। এর বিপরীত দিকে যখনই এ লিখেছো তাহলে ডিএনএ সজ্জা, বিপরীত দিকে ডবল বন্ড টি, টি এর বিপরীত দিকে এ, সি এর বিপরীত দিকে জি, জি এর বিপরীত দিকে সি, টি এ এ টি। ঠিক আছে, এইবারে এর একাধিক বেশ সজ্জাক্রম হটে গেল, কিংবা সে আরো দুটো এখানে ঢুকে গেল। এটা হটে গেলে, যদি এটা হটে গেল চিহ্ন দিয়ে দিচ্ছি, গোল একটা রেক্টাঙ্গেল করে দিয়েছি, তাহলে এ টি টি এ রইবে, সি জি পালিয়ে গেছে। তার মানে একাধিক জিন মানে বেশ যুগল, এই যে জেনেটিক বিন্যাস ছিল তাতে এ পালিয়ে গেল, তাহলে এর পরিবর্তনটাকে আমরা জিন মিউটেশন বলি। আর যদি এখানে ঢুকে যায় আরো, যদি আরো এখানে যোগ হয়, এখানে যোগ হয় আরো বাইরের থেকে সিজি বা আর অন্য কিছু টিএ এটি যাই হোক যোগ হয়ে গেল, একাধিক যোগ হয়ে গেল, তাহলেও এর বেশসজ্জা পরিবর্তন হবে। তাহলে বেশসজ্জার একাধিক যুগলের পরিবর্তন, সেটা গেল জিন মিউটেশন। যদি মনে করো এখানে মাঝখানে আরো সিজি ঢুকে যায়, তাহলে এ টি সিজি তো আর রইলই, টি এ এইটা আসবে। আর বিপরীত দিকে সেই রকম করে জিনগুলো বেসগুলো বসবে, নিউক্লিওটাইড বেস সজ্জাটা চেঞ্জ হয়ে যাবে, নিচের দিকে সি এখানে বসলে এখানে জি বসবে, তো স্বাভাবিক। তাহলে এটা জিন মিউটেশন, সেটাই যেটা একাধিক বেস সজ্জা স্তরে পরিবর্তন, তাকেই বলে জিন মিউটেশন। আর পয়েন্ট মিউটেশন একটি একক বেস সজ্জা স্তরে পরিবর্তন হতে হবে। একক বেস সজ্জা মানে এই যে দেখো, মনে করো এটা দুটো লেখা আছে, ট্রানজিশন আর ট্রান্সভার্সন, ট্রানজিশন এন্ড ট্রান্সভার্সন। তাহলে ট্রানজিশন এইটাকে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে সে হবে একটি পিউরিন বেস একটি পিরিমিডিন বেস দ্বারা প্রতিস্থাপিত হয়, আর একটি পিউরিন দ্বারা পিরিমিডিন দ্বারা। এখানে ধরো এ পিউরিন বেস কি কি আছে, এ যদি জি দ্বারা প্রতিস্থাপিত তাহলে কে হলো না, এ হচ্ছে পিউরিন বেস, জিও পিউরিন বেস। তাহলে এর স্থানে যদি আমি জি লিখে দিই তাহলে পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হলো। তাহলে এখানে যদি জি লিখি, মনে করো জি লিখলাম, আর এখানে মনে করো টি আছে, সেই টি কে কেটে তাহলে সি করতে হবে, ডবল বন্ড 3টা হবে। এই প্রতিস্থাপনটা ট্রানজিশন। দেখো এ ছিল, সে জি দ্বারা প্রতিস্থাপিত হলো জায়গাটায়, আর টি ছিল সে সি। টিটা কি বেস? পিরিমিডিন বেস টি আর সি। তাহলে পিরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হলো, পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হলো। এই কেসটাকে বলে ট্রানজিশন। যা ছিল প্রতিস্থাপিত হলো পিউরিন দ্বারা, পিরিমিডিন দ্বারা। এর জায়গায় জি এলো, টির জায়গায় সি এলো। এবারে একটা দেখো, এইখানে আমি করছি এই জায়গাটায় ট্রান্সভার্সন, সেখানে উল্টোটা হবে। উল্টোটা কিরকম? উল্টো কিরকম না, উল্টো হচ্ছে পিরিমিডিন দ্বারা আর পিউরিন দ্বারা। এবারে দেখো এখানে কি জি বেস লেখা আছে, তার মানে পিউরিন লেখা আছে, আর এইদিকে পিরিমিডিন। তাহলে এই পিউরিন প্রতিস্থাপিত হবে পিরিমিডিন দ্বারা। তাহলে আমি এখানে মনে করো টি লিখে দিলাম, এখানে টি লিখে দিলাম, এই টিটা লিখে দিলাম। তাহলে ছিল জি, লিখলাম টি, পিউরিন ছিল, পিরিমিডিন লিখেছি। তাহলে এখানের বন্ড একটা মুছে দাও, ডবল বন্ড। আর এখানে সি ছিল মানে পিরিমিডিন ছিল, তাহলে টি যেহেতু লিখেছ তাহলে এখানে
পিউরিন এ আসবে। তাহলে এই প্রতিস্থাপনটা কি দেখালাম না, এই প্রতিস্থাপনটা দেখালাম এইখানে ছিল পিরিমিডিন, তার জায়গায় পিউরিন, আর পিউরিন ছিল তার জায়গায় পিরিমিডিন এসেছে, আর এই জায়গায় পিরিমিডিন ছিল পিউরিন এসেছে। তাহলে বিপরীত ক্রমে পরিবর্তনটা আনতে হলো। আগের ট্রানজিশন, এটা হলো এই পরিবর্তনটা যা দেখালাম সেটা হলো ট্রান্সভার্সন। তাহলে ট্রানজিশন অ্যান্ড ট্রান্সভার্সন। আর এটা একমাত্র দেখো একটা যুগলেই দেখাচ্ছিলাম। তাই একটা যুগলে দেখালে পয়েন্ট মিউটেশন, আর একাধিক যুগলের পরিবর্তন, সে ডিলিশন আর হোক, ছাঁটাই হোক, আর সংযুক্তিকরণেই হোক, যাই হোক, ডুপ্লিকেশনেই হোক, সে জিন মিউটেশনে পড়ে যাবে যদি একাধিক যুগলের মধ্যে হয়। আর একটি যুগলের মধ্যে হলে পয়েন্ট মিউটেশন হবে, ট্রানজিশন অ্যান্ড ট্রান্সভার্সন। তাহলে এটা গেল পুরাপুরি পরিব্যক্তির যে প্রভাব, এবং পরিব্যক্তির ফলে যেটা হয় সেটা তোমাদের তো আগেই বললাম যে হঠাৎ গুণের পরিবর্তন, সেই হঠাৎ গুণের পরিবর্তন দ্বারা ক্রোমোজোমের সংখ্যাগত, গঠনগত, জিন মিউটেশন, পয়েন্ট মিউটেশন, এই সব মিউটেশনের দ্বারাই আলটিমেট ফিনোটাইপটা জীবের পরিবর্তিত হয়ে যায়। আর ফিনোটাইপটা পরিবর্তনটাই কাজে লাগে ক্রোমোজোমের যে বংশানুক্রমিক যে পরিবর্তন আসলেই আস্তে আস্তে করে পরিবর্তনগুলো অনেক ভেদ বা প্রকরণ অনেক বেশি হয়ে গেলেই তখন নতুন প্রজাতির আনয়ন করে। এই জায়গায় ওই জন্য গুরুত্ব রয়েছে অভিব্যক্তির চ্যাপ্টারে, মেকানিজম অফ ইভলিউশন চ্যাপ্টারে মিউটেশন। এরপরে যোগাযোগের মাধ্যমে বিশেষ চাহিদা থাকলে আমি কোনো বিষয় হয়তো পড়াবো কোনো একটা সময়, সেটা তোমাদের অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ড, তোমাদের চাহিদা মতো হবে সেটা। সবাই ভালো থাকবে, আর এটা একটু দেখবে, এই যে বিষয়গুলো আমি পড়াচ্ছি তোমরা দেখলেই